আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। আজকে আমি তোমাদের সাথে আমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের যে পঞ্চম চ্যাপ্টার অর্থাৎ বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ সেটার দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আর এর আগের প্রথম ক্লাসটাতে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি ওই বাস্তব সমস্যাগুলো একটু ফিল করে কিভাবে এই সমীকরণ গঠন করা যাচ্ছে, ওই সমীকরণগুলা আমাদের যে এক্স ওয়াই যে ছক কাগজ আছে আর কি, সেই ছক কাগজে যদি আমরা বিন্দু দিয়ে উপস্থাপন করি তাহলে আমরা দেখতে পাই যে ওই সমীকরণগুলো হচ্ছে একটা সরল রেখা স্থাপন করতেছিল, তাই না? কারণ ওইগুলো ছিল আমাদের এই এক ঘাত বিশিষ্ট আর হচ্ছে দুই চালক অথবা এক চালকের সমীকরণ। তো এরা হচ্ছে নর্মালি সরল রেখায় রিপ্রেজেন্ট বা উপস্থাপন করে ছক কাগজে। তো আমরা সেই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় ক্লাসের শুরুতেই থাকবে তোমাদের একটা জোড়াই কাজ। আমাদের যে নতুন কারিকুলাম নবম শ্রেণীর গণিত বইয়ের, সেখানে তোমাদের শুরুতেই থাকবে হচ্ছে একটা জোড়াই কাজ। তো জোড়াই কাজে হচ্ছে দুইটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে কি, যে মনে করো যে তোমাদের আয়তা আকৃতির শ্রেণীকক্ষটির, দেখো আমরা নর্মালি যে রুমগুলোতে বসবাস করি, ক্লাস হোক, বাসার রুম হোক, যে কোনো জায়গায় হোক, আমাদের এই রুমগুলো নর্মালি আয়ত আকৃতির হয়, তাই না? আয়ত আকৃতির হয়। ওই আয়ত আকৃতির শ্রেণীকক্ষ এরকম একটা, যার দৈর্ঘ্য ও প্রস্থ জানা নেই। আচ্ছা, তো আমরা দৈর্ঘ্য প্রস্থ জানি না। শ্রেণী শিক্ষক শুধু শিক্ষক বললেন শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি এবং পরিসীমা 100 মিটার। এখানে কি হলো? শ্রেণীর শিক্ষক বললেন যে কক্ষটির প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। তার মানে তোমার প্রস্থ যা, ধরো প্রস্থ হচ্ছে 5, এখন মিটার চিন্তা করলাম, ঠিক আছে, যেহেতু দৈর্ঘ্যের এসআই একক মিটার। তো প্রস্থ 5 যদি হয়, 5-এর দ্বিগুণ মানে কি 10। এই 10 দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, তার মানে দৈর্ঘ্য 0। তো এটা তো সম্ভব না, আমি খালি মুখে উদাহরণ দিলাম। কারণ তোমার প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্যের থেকে 10 বেশি হয়ে গেছে। তার মানে প্রস্থ যদি 5 হয়, 5-এর ডাবল 10। তো 10 মাইনাস করলে দৈর্ঘ্য পেয়ে যাবো, 0 আর কি। আমি এটা এমনি বললাম আর কি। এবং পরিসীমা 100 মিটার। তো এই কনসেপ্ট বা এই ডাটাটুকুর মাধ্যমে আমরা এখন দৈর্ঘ্য প্রস্থ বের করার চেষ্টা করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে কি, যে তোমাদের কাজ হলো যে যে শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য প্রস্থকে দুটি চলক ধরে, মানে তুমি দৈর্ঘ্যকে একটা চলক ধরবা, প্রস্থকে একটা চলক ধরবা। ধরো একটা হলো এক্স আর একটা হলো ওয়াই। দেন দুটি চলক ধরে দুটি সমীকরণ গঠন করা এবং সমীকরণ দুটি সমাধান করে কি করতে হবে? শ্রেণীকক্ষটির মেঝের ক্ষেত্রফল বের করতে হবে। সোজা ভাষায় তোমাকে দৈর্ঘ্য প্রস্থ বের করে ক্ষেত্রফল বের করে দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন ছক কাগজে সরলরেখাকে সমাধান করতে পারবে। তোমাকে আর কি ছক কাগজ দিয়ে আর কি এটা করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, এই আর কি। আর খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে এবার শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য প্রস্থ হাতে কলমে ক্ষেত্রফল। ও আচ্ছা, প্রথমবারে হচ্ছে তোমাকে আর কি যে চিত্রের মাধ্যমে, মানে ছক কাগজে, মানে সমীকরণ বের করতে হবে, ছক কাগজে উপস্থাপন করতে হবে, দেন তোমাকে ওই দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে, দেন ক্ষেত্রফল বের করতে হবে। আর এবার হচ্ছে তোমাকে দৈর্ঘ্য প্রস্থ হাতে কলমে মাপতে হবে, মানে ফিতা নিয়ে মাপবা তুমি আর কি। যেহেতু আমাদের শ্রেণীকক্ষ আমরা দেখাতে পারবো না, ওটা আমরা দেখবো কি হয়, কি করা যায়। এরপর ক্ষেত্রফল বের করবে, এরপর ক্ষেত্রফল বের করার পরে যে কয়ের ফলাফলের সত্যতা যাচাই করতে হবে, বুঝে গেছে? তো চলো আমরা এই প্রথমটা ক নাম্বারটা, যেটা এখন প্রশ্ন পড়লাম, ক নাম্বার প্রশ্নটা আমরা সলভ করা শুরু করি। তো যেহেতু আমাদেরকে দৈর্ঘ্য আর প্রস্থকে হচ্ছে চলক দিয়ে প্রকাশ করতে বলা হচ্ছে, তাহলে আমরা ধরি যে আমাদের দৈর্ঘ্য এক্স একক এবং প্রস্থ ওয়াই একক। এখন এই একক বলতে এখানে আমার মিটারও বসতে পারে, এখানে তোমার ফুটও বসতে পারে। তো যেটা ইচ্ছে সেটা বসবে, ওই জন্য আমরা শুধু একক লেখা রাখতেছি, ঠিক আছে? মানে এখানে একক বসাইতে হবে। আচ্ছা, তো এখন আমাদের প্রশ্ন বলা হচ্ছিল কি, দেখো তো কক্ষটির প্রস্থের দ্বিগুণ, তার মানে প্রস্থ তোমার যদি ওয়াই হয়, তাহলে প্রস্থের দ্বিগুণ মানে কি বলতো? 2y। দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। তার মানে এই 2y-টা কি বলতো? দৈর্ঘ্যের থেকে 10, মানে দৈর্ঘ্যের সাথে 10 যোগ করো, এই হচ্ছে কি তোমার প্রস্থের দ্বিগুণ। তার মানে দেখা যায় প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 বেশি, 10 প্লাস হয়ে গেল। এইটা দেখো তো, এটা আমাদের একটা কি বলতো? দুই চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ। এটা আমরা যদি ছক কাগজে উপস্থাপন করি, আমরা কিন্তু একটা সরল রেখা পাই, তাই না? আগের ক্লাস অনুযায়ী আমরা জেনে আসছি। আচ্ছা, এখন বলা হচ্ছে কি পরিসীমা 100 মিটার। এখন বলো আমাকে পরিসীমা কি ধরো এটা তো আয়তক, তাই না? পরিসীমা হচ্ছে যেখানে যে দৈর্ঘ্য দুইটা আছে, প্রস্থ দুইটা আছে, টোটাল এখানে এই টোটাল লেন্থ মানে টোটাল দৈর্ঘ্যটুকু কত,
এই যে এখান থেকে এতটুকু দৈর্ঘ্য যোগ হবে, এতটুকু দৈর্ঘ্য যোগ হবে, এতটুকু যোগ হবে, এতটুকু যোগ হবে। তো এখানে এটা যদি এক্স হয়, এটাও এক্স, এটা ওয়াই হলে এটা ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই। তো দেখা যাবে 2x প্লাস 2y হয়, আর এটা হয়ে যাবে এক্স, এরকম 2 কমন নিলে দেখতে এমন হয়ে যাবে। এটা একটু দেখাই নিলাম পরিসীমা আসলে কি বোঝায়। বৃত্তের ক্ষেত্রে যেটা পরিধি, এইগুলোর ক্ষেত্রে এটা পরিসীমা, বুঝতে পারছো? বৃত্তের ক্ষেত্রে পরিধি, আর এখানে হয়ে যাবে এটা পরিসীমা। তো এইখান থেকে আমরা তাহলে পরিসীমা কি লিখতে পারি, যে আবার আমরা লিখতে পারি যে 2 ইন্টু এই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 100, ঠিক আছে না? তাহলে এখান থেকে কি লেখা যায়, শুধু যে সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 দিয়ে যদি ভাগ দাও তাহলে এটা হয়ে যাবে 50। তার মানে এইটা আমাদের একটা সমীকরণ, এটা 1 দিলাম, আর এটা আমাদের একটা সমীকরণ, এটা হচ্ছে 2 দিলাম। তো যেহেতু আমাদেরকে এটা সমাধান করতে বসতে, আর আমাদেরকে ছক, আমরা তো এটা একটু করতে পারি সমাধান, যে ছক কাগজে কিভাবে কি করতে হয়। তো আমাদেরকে ওইটাই বলছে যে তুমি ছক কাগজ ব্যবহার করো, সমস্যা নাই, বাট এই ডাটা থেকে দৈর্ঘ্য প্রস্থ বের করে ক্ষেত্রফল বের করতে হবে। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই যে এটাকে যে ছক কাগজে উপস্থাপন করব, এই উপস্থাপন করার জন্য আমাদের কিছু বিন্দু লাগবে, তাই না? আমাদের কি করতে হবে, যে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান আমাদের বের করতে হয়। মনে পড়ে, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর আমাদের বিভিন্ন মানটা বের করতে হবে। ধরো এই প্রথম সমীকরণটাকে যদি আমি ছক কাগজে উপস্থাপন করতে চাই, তাহলে আমরা এরকম একটা টেবিল বানাই। এরকম একটা টেবিল বানাচ্ছি। এই টেবিলে হচ্ছে আমরা কি করি, এখানে আমরা শুধু ওয়াই ইকুয়াল টু কি লেখা যায় একটু লিখি। এখান থেকে দেখো তো ওয়াই ইকুয়াল টু কি লেখা যাবে, এক্স প্লাস 10 ডিভাইডেড বাই 2। এখান থেকে কি লেখা যাবে বলতো, এক্স প্লাস 10 ডিভাইডেড বাই 2। তো এই হচ্ছে ওয়াই, আমি ওয়াই এর ইকুয়াল টু, এখন আমি এক্স এর বিভিন্ন মান যদি বসাই তাহলে ওয়াই এর বিভিন্ন মানগুলো পাবো। তো আমরা এক্স এর আর ওয়াই এর মানগুলো বসাই, এক্স ওয়াই বিন্দুগুলো বের করব। তো এটা চিন্তা করলাম, এক্স এর ডাটা বসাবো, এখানে ওয়াই এর ডাটা, আর এই হচ্ছে আমাদের এক্স কোন ওয়াই। আচ্ছা, এখন হচ্ছে বেশি না, আমরা তিনটা মানই নিচ্ছি। দেখো এখানে এক্স এর মান যদি আমরা 10 বসাই, এক্স এর মান কত বসাবো, 10 বসাবো। তাহলে দেখো তো এক্স এর মান 10, এখন 10 কেন, তুমি এক্স এর বিভিন্ন মান নিতে পারো, সমস্যা নেই, এখানে তোমার ফ্রিডম আছে, ঠিক আছে? এখন দেখো 10 নাও, 10 বসালে কত হবে, দেখো তো 10 প্লাস 10 কত, 20, 20 ডিভাইডেড বাই 2 কত হবে বলো তো, আবার 10 হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো তো আমি 20 যদি বসাই, 20 আর 10 মিলে হয়ে যাবে 30, 30 যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে হবে 15। আচ্ছা এখন যদি আমি 30 বসাই, 30 বসালে 30 প্লাস 10 মিলে কত যাবে 40, 40 যদি 2 দিয়ে ভাগ হয়, 40 যদি 2 দিয়ে ভাগ হয় তাহলে যাবে 20। তাহলে দেখো আমার x, y কি লেখা যাবে, প্রথমটা লেখা যাবে 10, 10, পরেরটা লেখা যাবে 20, 15, এরপরটা হচ্ছে 30, 20, ঠিক আছে, 30, 20। এই বিন্দুগুলা আমি ছক কাগজে উপস্থাপন করলে একটা সরলরেখা পাবো, ওই সরলরেখাটা এই সমীকরণকে রিপ্রেজেন্ট করবে বা উপস্থাপন করবে। ঠিক একইভাবে এখানে তোমার কাছে আরেকটা সরলরেখা আছে, ওই সরলরেখাও তোমাদের কি করবে বলতো, এই সমীকরণটাকে রিপ্রেজেন্ট করবে। তখন যদি দেখা যায় যে এই সরলরেখা আর এই সরলরেখা দুইটা কোনো বিন্দুতে ছেদ করে গেছে, ছেদ করলে তার মানে ওই এক্স এর মান এই সমীকরণও সিদ্ধ হয়, এই সমীকরণও সিদ্ধ হয়। ছেদ করলে ওই বিন্দুর কোটির মান এই সমীকরণও সিদ্ধ হবে, এই সমীকরণও সিদ্ধ হবে। তাহলে এই দুটো সমীকরণেরই সমাধান তাহলে আমাদের বের হয়ে যাবে, দুটো সমীকরণেরই আমাদের সমাধানটা বের হয়ে যাবে, ওই যে ওই ছেদ করা বিন্দুর ভুজ আর ছেদ করা বিন্দুর কোটিটাই। তাহলে ওইটাই হচ্ছে আমার দৈর্ঘ্য, আর ওইটা আমাদের প্রস্থ। তার মানে আমার এই সরলরেখার জন্য আমাদের একটা টেবিল লাগবে, তাই না? এই সরলরেখার জন্য আমাদের একটা টেবিল লাগবে। তো এটা দেখতে পারো যে এটা প্রথম ইকুয়েশনের প্রথম সমীকরণের জন্য ছক, আর দ্বিতীয়টা দ্বিতীয় সমীকরণের জন্য ছক। আমি বাংলা কথাটা এখানে লিখলাম না, হ্যাঁ। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের y লাগবে, y ইকুয়াল টু দেখো তো কি লেখা যায়, দ্বিতীয় সমীকরণ থেকে 50 মাইনাস x লেখা যায়, 50 মাইনাস x। এখন এখানে আমাদের এই x y বের করতে হবে, x y, x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান আমরা বের করব, x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান আমরা বের করব। তো এখানে আমরা ধরো তিনটা বিন্দু নেব। তো বিন্দু কি কি নিচ্ছি, ধরো আমি ফার্স্টে নিলাম 20। আচ্ছা দেখো x এর মান যদি 20 হয়, 50 থেকে 20 গেলে কত হবে বলো তো, 50 থেকে 20 গেলে তোমার 30 হবে। আচ্ছা একটা কথা বলে রাখি, আমি কেন 10, 20, 30 নিচ্ছি বা এখানে কেন 20, 25 নিচ্ছি। ধরো কথার কথা এখানে ছিল এই এই সমীকরণটার দিকে তাকাও, এই সমীকরণটার দিকে তাকাও, এখানে কথার কথা ছিল তোমার 5 মাইনাস x ছিল, ঠিক আছে, 5 মাইনাস x ছিল। তখন দেখতে আমি x এর মান 2 নিতাম, 3 নিতাম,
কারণ এটা 5 থেকে তখন এক্স এর মান আমি 20 30 নিলে একটা নেগেটিভ সংখ্যা আনার কি দরকার, এত বড় মান নেওয়ার কি দরকার। ঠিক একইভাবে এখন 50 থেকে যদি আমি এক্স বিয়োগ করে এখন এক্স এর মান আমি 2 3 বসাই, দেখো 50 থেকে এক্স যাচ্ছে, হবে ওইটা হবে না সেটা না, হবে অবশ্যই হবে, বাট একটু ইমব্যালেন্স মনে হয়। এর জন্য ওই যে বড় সংখ্যা তো 50, এর জন্য আমি বেশি মান কি করতেছি বলতো বিয়োগ দিচ্ছি। সেম কাহিনীটা এখানেও, ঠিক আছে, এখানেও সেম কাহিনীটা, যেখানে 1 2 3 ধরা হচ্ছে 10 20 এগুলো ধরছে। আচ্ছা এখানে 20 ধরলে এখানে পাবো হচ্ছে 30, এটা একটু মুছে দিই। আর এরপর ধরো আমি ধরলাম 25, দেখো তো 50 থেকে 25 গেলে কত পাবা, 25ই পাবা। আবার এরপর ধরলাম 30, দেখো 50 থেকে 30 গেলে কত পাবা, 20 পাবা। এখন দেখো এই বিন্দুগুলো এক্স কমা ওয়াই, তার মানে হচ্ছে 20 30, এরপর এটা হচ্ছে কি 25 25, এরপর এটা হচ্ছে 30 20, ঠিক আছে। এইটা হচ্ছে আমার প্রথম সমীকরণের জন্য ছক, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় সমীকরণের জন্য ছক। এখন আমি ছক কাগজে এই বিন্দুগুলো, এই তিনটা বিন্দু বসালে আমি এই সমীকরণটার সরলরেখাটা পেয়ে যাব, এই তিনটা বিন্দু বসালে আমি এই 2 নম্বর সমীকরণের সরলরেখাটাকে পেয়ে যাব। বুঝতে পারছো? চলো আমরা এখন এই ছক কাগজে এই বিন্দুগুলা বসাই। আচ্ছা তো আমরা এরকম একটা ছক কাগজ নিচ্ছি, এই ছক কাগজে তো আমরা এই যে এইখান থেকে লেখাটা একটু বোঝা যাবে না আই থিঙ্ক, এই যে এইটাকে আমরা ধরলাম হচ্ছে আমাদের মূল বিন্দু, তার মানে এটা আমাদের এক্স অক্ষ হয়ে যায়। এটা দেখো আমি একটু বোঝানোর জন্য এরকম তীর চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। এটা যেহেতু আমাদের মূল বিন্দু, এই হচ্ছে তাহলে 0,0, আর এই যে এটা আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে, এটা আমাদের ওয়াই অক্ষ। কালার যদি কোনটা নিলে ভালো দেখাবে, সমস্যা নেই। তো আমাদের হচ্ছে প্রথম বিন্দুটা কত ছিল বলতো, প্রথম বিন্দু কত ছিল ভুলিতে গেলাম, 10 20 15 30 10, 10 10 20 15 30 10। আচ্ছা প্রথম সমীকরণের বিন্দুগুলো এরকম ছিল 10 10 20 15 30 10। আচ্ছা এখন দেখো আমি চিন্তা করবো যে এরকম ক্ষুদ্রতম প্রত্যেকটা বাহু যেগুলা, যেগুলো তো আমাদের ক্ষুদ্রতম এক একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এই বাহুগুলাই হচ্ছে আমাদের এক একক, কারণ এখানে 10 20 30 আছে। তো তো আমরা যদি বাহুগুলাকে দ্বিগুণ করে নিই তাহলে আমাদের 30 30 ভুজের জন্য আমাদের এই এই বরাবর 60টা ঘর লাগবে। তো এটা তো অনেক বেশি ডাটা, তো জন্য এক ঘর করে নিচ্ছি। তো ধরো যে 10 10 20 বিন্দুর অবস্থানটা কোথায়, যেহেতু আমাদের এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, এখানে আমরা 0 ধরলাম, যেখানে ইচ্ছে 0 ধরা যায় তাই না মূল বিন্দুটা। তাহলে আমি এখান থেকে কি করব, 10 ঘর যাব, দেখো এদিকে 5, এই 5 টোটাল 10 গেল, আর ওয়াই অক্ষে 10 ঘর যাব, এই হচ্ছে 10 10 হয়ে যায়, তার মানে এই বিন্দুটা, বিন্দুটা কি দেখা যায়, হ্যাঁ তোমরা একটু ফোকাস রাখো, বিন্দুটা দেখা যাবে। আচ্ছা এরপর হচ্ছে আমাদের 20 15, দেখো এটা 10, এই হলো 20, আর 15 মানে এই যে 5 10 15, তার মানে এই বিন্দুটা, ঠিক আছে। এরপর হচ্ছে 30 10, এই যে 10 20 30, আর 10 মানে কি বলতো, 10 10 20 15 30 10, তাই না, 30 কি 10, আচ্ছা আচ্ছা 30 20 ছিল, সরি, এর জন্য বলি কি ব্যাপার সরলরেখা তো হবে না, 10 10 20 15 30 20, সরি এটা ছিল 30 20, হ্যাঁ 10 10 20 15 30 20। তাহলে আমরা যদি এটা নিই তাহলে এই যে 10 20 30 20 মানে কি দেখো তো, এই যে এই 5 10 15 20, এই যে এটা। তাহলে খেয়াল করো এই যে এই তিনটা বিন্দু তুমি যদি কানেক্ট করে দাও তাহলে যেটা পাবা সেটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণটার সরলরেখা রিপ্রেজেন্ট করবে, তাই না। যে আমি যদি এভাবে কানেক্ট করে দিই, এটা লেখাটা কি দিয়ে দেখে, কালো দিয়ে দেখে, এখানে তোমরা হচ্ছে স্কেল দিয়ে এরকম দাগ টানবা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সরলরেখাটা, ঠিক আছে। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণটা কি ছিল, সমীকরণ না বিন্দুগুলো কি ছিল দ্বিতীয় সমীকরণের। দ্বিতীয় সমীকরণের বিন্দু ছিল হচ্ছে 20 30 25 25, দেখো 20 30 25 25, এরপরটা ছিল 30 20। এখন আমরা এই বিন্দুগুলোকে কি করব, এই বিন্দুগুলোকে ছক কাগজে উপস্থাপন করবো, ঠিক আছে। 20 30 20 30 মানে দেখো এদিকে গেল 10 এদিকে গেল 20, 10 10 মানে 20 হলো। এখন 30 মানে কি দেখো 10 20 30, এই যে এটা কালো দিয়েই দেখাতে হবে মনে হয়, এখানে প্রত্যেকটা কালার আমার কাছে সেম মনে হচ্ছে,
চোখে, গ্রাফ পেপারটাই এমন। আচ্ছা, এরপর দেখো 25 25, এ হলো 10 20, এ হলো 25, এ হলো 10 20, এ হলো 25। ঠিক আছে। আচ্ছা, কালোটা মনে হয় ভালো দেখা যাচ্ছে। এরপর দেখো 30 20, এ হচ্ছে 30 10, এ 20 30 আর 20, তাই না? এ হলো 10, এ হচ্ছে 20। এই দেখো ওই সরলরেখার উপর একটা বিন্দু পেয়ে গেছি আমরা। তাহলে এই তিনটাকে যদি আমি কানেক্ট করে দিই, এই যে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় সরলরেখার সমীকরণ, দ্বিতীয় সমীকরণের সরলরেখা আর কি। তো এখন দেখো এই সরলরেখা, এই সরলরেখা কোন বিন্দুতে কি করছে বলতো? এই যে কোন বিন্দুতে তারা ছেদ করলো, তার মানে ওই বিন্দুতে এক্স এর মান ওই সরলরেখার উপর অবস্থান করে, অন্য সরলরেখার উপর অবস্থান করে। যেহেতু ওইগুলো কি ছিল, সহ সমীকরণ, মানে এই ওই সমীকরণগুলোর সমাধান দুই সমীকরণ কি সিদ্ধ করবে। এখানে দেখো তো ওইটাই না, এই বিন্দুটা এই সরলরেখারও বিন্দু, ওই সরলরেখারও বিন্দু, এই বিন্দুটাই তাহলে আমাদের কি বলতো, এই বিন্দুটাই যে এক্স আর ওয়াই মান দেয়, সেটা প্রথম সমীকরণের জন্য সত্য কথা, দ্বিতীয় সমীকরণের জন্য সত্য কথা। তাহলে এইটাই হচ্ছে সমাধানটা। এখানে আমি দেখো এদের ছেদবিন্দু কি কি পাচ্ছি দেখো তো, এটা পাচ্ছি 30 20। দেখো এই যে তাকায় দেখো, তোমার এই যে কমন পয়েন্ট, তুমি যদি তাকায় দেখো, দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টটা সেম ছিল, সেম হয়েছে দেখি তোমার কিন্তু ছেদ করছে। তাহলে এই পয়েন্টটার নাম আমরা কি লিখবো? 30 20। আর 30 20 হওয়ার কারণে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের এইটাই এক্স এর মান আর এটা ওয়াই এর মান। বুঝে গেছে? তো দেখো আমরা ছক কাগজ থেকে কি পাই দেখো তো, ছক কাগজ হতে আমরা পাচ্ছি যে এই ওদের যে সাধারণ বিন্দু, সাধারণ মানে কি, কমন পয়েন্ট, যেটা প্রথম সরলরেখাতেও আছে দ্বিতীয় সরলরেখাতেও আছে, এখান থেকে আমরা পাই কি বলতো, সাধারণ বিন্দু। এই সাধারণ বিন্দু বলা হয়, আবার আরেকটা কি বলা হয় বলতো, ছেদ বিন্দু। সাধারণ বিন্দু বা ছেদ বিন্দু দুটো একই কথা এখানে। ঠিক আছে, ছেদ বিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্ক আমরা কি পাচ্ছি দেখো তো, 30 আর 20 ছিল, 30 20। তাহলে এখান থেকে আমরা কি পাই, এই হচ্ছে আমাদের x ইকুয়াল টু 30 আর y ইকুয়াল টু 20। আমাদের সরলরেখা ছক কাগজে, ছক কাগজে উপস্থাপন করার পর যে বিন্দুটা পাই সাধারণ বিন্দু, ওইটা দুইটা সমীকরণেরই সমাধান, তাই না? তো এখান থেকে আমরা তাহলে আমরা পেয়ে গেলাম যে সুতরাং দৈর্ঘ্য x মানে কি ছিল বলতো, দৈর্ঘ্য, এই হচ্ছে দৈর্ঘ্য 30 একক এবং প্রস্থ 20 একক, 30 একক আর 20 একক। সুতরাং এখন দেখো আমাদের ক্ষেত্রফল কি, সুতরাং ক্ষেত্রফল তোমরা বলো, আয়তাকার আকৃতির কোন কিছুর ক্ষেত্রফল কি হয়? তাহলে এই ক্ষেত্রফল হবে আমাদের দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এই দৈর্ঘ্য কত আসে 30 আর এটা কত আসে 20। তাহলে এটা আমাদের কি হবে, বর্গ একক, বর্গ একক, তাই না? আমাদের যেমন ক্ষেত্রফল কি হয়, বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ কিলোমিটার, বর্গ মিলিমিটার, তো আর কি বর্গ একক, যেটা ইচ্ছা সেটা হবে। এটা কত আসবে দেখো, 3 গুণ 6, এই হলো 600 বর্গ একক। তাহলে এই হচ্ছে আমাদের জোড়াই কাজটার সমাধান। বুঝে গেছে? আচ্ছা, এখন এটা তোমাদের হাতে কলমে পরিমাপ করতে হবে। একটা শ্রেণীকক্ষ তোমাদের কিরকম হবে দেখো তো, এরকম হবে, তাই না? তো তোমাদের হাতে কলমে যদি আমরা পরিমাপ করি, আমাদের ফিতা নিতে হবে, মেজারিং, তাই না, যেটা দিয়ে মেজার করা হয়। তো এই হচ্ছে এটা নরমালি, তাহলে আমরা এটা মাপবো আর এটা মাপবো, এই হলো দৈর্ঘ্য প্রস্থ মাপা হয়ে যাবে। তো আমরা যেহেতু হাতে কলমে মাপটা পারতেছি না, আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই দৈর্ঘ্যটা আসছে কত বলতো, দৈর্ঘ্য বলতে তাহলে যে বেশিটা, তাই না, দৈর্ঘ্য আমাদের আসছে 30 একক। তো তোমরা যেহেতু ফিতা দিয়ে মাপবা, তোমাদের কাছে ইয়া থাকবে, সেন্টিমিটার না মিটারে মাপছো, এটা থাকবে, ঠিক আছে? তো ওই একক, আর এই হচ্ছে আমাদের প্রস্থ, এটা আমাদের 20 এককই আসছে হাতে কলমে মাপার পর। এখন আমাদের কি করতে হবে বলতো, ক্ষেত্রফল বের করতে হবে, তাই না? তাহলে ক্ষেত্রফল আবার আমাদের কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ করবা, তাহলে যে 600 পেয়ে যাবে, 600 বর্গ একক। তাহলে এটা বলবো যে তাহলে এক নংয়ের সাথে সত্যতা যায়। এখন এটা তোমরা বলতে পারো যে ভাই কি হয় সত্যতা গেল, আমি তো মাপলামই না। এখন বিষয়টা হচ্ছে তোমাকে তো আর এখন এভাবে মাপা হচ্ছে না, তাই না? আর তোমাদের তো নতুন কারিকুলাম, তোমাদের তো মনে হয় সম্ভবত যতটুকু এখন পর্যন্ত শোনা গেছে যে 5 ঘন্টার পরীক্ষা হবে। এমন হতেই পারে তোমাদের যে রুমে পরীক্ষা হচ্ছে সেই রুমে তোমাদের একটা ফিতা ধরাই দিল, বললো যে নাও মাপো, ঠিক আছে? ব্যবহারিক ভাবে হইতে পারে, দেন তোমাদের মেপে এটা বের করতে হইতে পারে। বুঝতে পারছো? তো চলো আমরা পরের কনসেপ্টে যাই। চলো এখন আমরা তোমাদের বইয়ের একটা সমস্যা সমাধান করি। সমস্যাটার নাম হচ্ছে রাফি ও সোনিয়ার সমস্যা ও সমাধান। এখন নিজেদের জীবনে অনেক সমস্যা আছে, তারপর আমরা চলো আমরা রাফি আর সোনিয়ার সমস্যা সমাধান করে দিই, ঠিক আছে?
আচ্ছা, এখানে সমস্যাটা হচ্ছে কি, সেতুর বন্ধু রাফি ওই যে সেতুকে তো চিনছিল, ওই যে একটা মেয়ে যে বারবার খালি যে ইরেজার আর পেন্সিল কিনতে যাচ্ছিল বাট দাম জেনে আসতেছিল না, ওই মেয়েটা হচ্ছে সেতু। তারই বন্ধু রাফি, যেহেতু তার ফ্রেন্ড, আমরা তো জানি যে যেমন সে তেমন মানুষের সাথেই মিশে। তো সেতু যেরকম রাফি অবশ্যই সেরকমই হবে। আর রাফি আবার সোনিয়া মনে হয় বন্ধু হইতে পারে, তারাও হইতে পারে, একই ক্যাটাগরির মানুষজনই হইতে পারে। আচ্ছা, তো সেতুর বন্ধু রাফি 28 টাকায় 2 প্যাকেট আলপিন, 28 টাকায় 2 প্যাকেট আলপিন ও 3টি কলম, এবং সোনিয়া একই দরে ওই দোকান থেকে 56 টাকায় 4 প্যাকেট আলপিন। একই দরে মানে বুঝাচ্ছে আলপিনের দাম রাফির কাছে যা নিচ্ছে সোনিয়ার কাছেও তাই নিচ্ছে। আলপিন আর কলমের দামও রাফির কাছে যা সোনিয়ার কাছেও তাই নিচ্ছে। বাট রাফি হচ্ছে 28 টাকা দিয়ে টোটাল 2টা আলপিন আর 3টা কলম কিনলো, আর সোনিয়া একটু বেশি কিনছে, 56 টাকায় 4টা আলপিন আর 6টা কলম কিনলো। এখন এই ক্ষেত্রে রাফি আর সোনিয়া কেউ প্রতি প্যাকেট মানে 1 প্যাকেট আলপিনের দাম কত আর 1 প্যাকেট মানে আর একটা কলমের দাম কত এটা জানে না। বললাম না যে যেমন তার সে সেরকম মানুষের সাথে মিশে, সেতুর মতনই হবে, এটা স্বাভাবিক ব্যাপার ছিল। আচ্ছা, তো সেতুর মতন আমরা কি পারি না রাফি ও সোনিয়ার সমস্যাটি সমাধান করে দিতে? জিজ্ঞাসা করলেই হয় দোকানে, তারপর বারবার আমাদেরকে ডিস্টার্ব করে। আচ্ছা ঠিক আছে, যেহেতু দিচ্ছে আমরা ধরি এখানে আলপিন আর কলম, তো তাই না, আলপিন আর কলম। তো আমরা ধরি যে 1 প্যাকেট আলপিন, ধরি 1 প্যাকেট আলপিন সমান সমান এক্স টাকা, এবং কলম তো আর 1 প্যাকেট না, একটা এখানে 3টা আর একটা মানে আরেকজন 6টা, তো একটি কলম এবং একটি কলম ইকুয়াল টু ওয়াই টাকা। ঠিক আছে, একটা এক্স টাকা একটা ওয়াই টাকা, 1 প্যাকেট আর হচ্ছে একটা, তাই তো। এখন রাফির ক্ষেত্রে কি হচ্ছে বলতো, রাফির ক্ষেত্রেও 28 টাকা কিনছে টোটাল, এর মধ্যে ছিল 2টা আলপিন 3টা কলম, মানে 2 প্যাকেট আলপিন। তো 1 প্যাকেট আলপিন যদি এক্স টাকা হয় তাহলে 2x, এই যে 2 প্যাকেট আলপিন আর 3টা কলম, কলম তো ওয়াই, তার মানে এই হচ্ছে 3টা কলম, এটা সমষ্টিটা ইকুয়াল টু ওর কাছ থেকে দোকানদার 28 টাকা নিয়ে নিচ্ছে। এবং ওর বন্ধু সোনিয়া, সোনিয়া হচ্ছে বেশি টাকায় 4 প্যাকেট আলপিন কিনছে। তো 1 প্যাকেট যদি এক্স টাকা হয় 4 প্যাকেট হবে 4x, আর হচ্ছে 6টা কলম কিনতেছে। তো একটা কলম যদি আমাদের ওয়াই হয় তাহলে 6টা কলমের দাম হবে 6y। এই টোটাল সমষ্টিটা দোকানদার নিচ্ছে ওর কাছ থেকে 56 টাকা। দেখো এটা হচ্ছে রাফির ইকুয়েশন বা রাফির সমীকরণটা, এটা হচ্ছে সোনিয়ার সমীকরণটা। এখন তোমরাই বলো সমাধান কি হবে? এটা তো আমাদের মানে সহজ সরল সমীকরণ, তাই না? তো এই সমীকরণটা, এই দুটো সমীকরণের সমাধানটাই, মানে এই দুইটা সমীকরণ সমাধান করলে আমি যে এক্স আর ওয়াই মান পাবো সেটাই হচ্ছে কি আমাদের এই আলপিন আর কলমের দাম। তো এটা আমাদেরকে সমাধান করতে হবে, ঠিক আছে? তো চলো এখন আমরা সমাধান করি। আচ্ছা, তো এখন দেখো ওই যে আমাদের ওই সমীকরণগুলোর জন্য যেহেতু দুইটা সমীকরণ, দুইটা ছক বানাবো, এই দুইটা ছকের ডাটা থেকে আমরা ছক কাগজে উপস্থাপন করে সরলরেখা পেতে পারি। তো এখন হচ্ছে যে 1 নং সমীকরণটা যেটা আমাদের আসছে এখান থেকে দেখো তো শুধু y ইকুয়াল টু কি লেখা যায়, এইটা, তাই না? আমাদের কি আসছিল যে রাফির সমীকরণটা থেকে দেখো শুধু y ইকুয়াল টু এটা লেখা যায়। ঠিক একইভাবে যে সোনিয়ার সমীকরণটা এখান থেকে দেখো y ইকুয়াল টু এটা লেখা যায়। এটা আই হোপ তোমরা পারো, তোমাদের বইয়ে কিন্তু এরকম করে করে দিচ্ছে। আচ্ছা, এখন তাহলে চলো আমরা এখান থেকে, তোমাদের বইয়েও দেখো তোমাদের x এর বিভিন্ন মান নিজের থেকে ধরে দিচ্ছে। দেখো এই মানগুলো তোমাদের বই নিজের থেকে ধরে দিচ্ছে। তো x এর মান যদি 2 হয় তাহলে বলো তো y এর মানটা কত আসবে? এই যে y ইকুয়াল টু এই যে সমীকরণটা বের করে রাখছো, এখন x এর মান তুমি খালি 2 বসাও। তো দেখো 2 2 4, 28 থেকে 4 গেলে কত হবে? 24। 24 3 দিয়ে যদি ভাগ হয় কত হলো? 24, তাই না? আবার দেখি তো, 28, এখানে ভুল করছে নাকি? এটা 2 2 4, 4 ভাগ 18 কথা না? 18 কথা না, 6 কেন লিখছে তোমাদের বইয়ে? 1 মিনিট। বুঝছো, বাংলাদেশে বর্তমান টেম্পারেচার প্রায় 40-এর কাছাকাছি থাকতেছে, আর আমি ওই 40-এ পাগল হয়ে গেছি। এটা তো 6 তো নিচেরটায়, 2 এর জন্য তো 6 লেখা নাই। আমি ভাবছি বইয়ে ভুল করে রাখছি মনে হয়, চোখে একটু দেখতে ভুল করছি। আচ্ছা, তো এটা বসালে এখানে 8 পাবা। তো এখানে তুমি 5 বসাও, তাহলে হচ্ছে 5 2 10 হবে। 18 থেকে 10 গেলে, 28 থেকে 10 গেলে হবে 18, 18 ডিভাইডেড বাই 3 হলো 6 হবে। আর এখন তোমাকে 14 বসাতে বলতেছে, দেখো তো 14 বসাও। 14 2 28, 28 থেকে 28 গেলে 0। তো ভগ্নাংশের উপরে যদি 0 হয় আর নিচে যাই থাকুক, নিচে এখানে 0 আর নিচে যাই থাকুক, তাহলে এটার অ্যান্সার 0ই হয়, তাই না?
তাহলে আমরা এখানে কি পাবো বলতো, 0 পাবো। তাহলে আমাদের দেখো বিন্দুগুলো কি কি হবে, দেখো এই যে x, y 2,8 হবে, 2,8, 5,6 বই লিখে দিচ্ছে, আর এটা হবে 14,0, 14,0। ঠিক একইভাবে এটা দ্বিতীয় সমীকরণের জন্য দেখো, দ্বিতীয় সমীকরণের জন্য আমরা যদি এখানে y এর মানটা বের করব, এখানে x এর মান যদি 2 বসাই তাহলে এটাই আসবে। আমি এখন বইয়ের ভুল ধরতে যাব না, গরমে ভুলভাল ধরবো। আচ্ছা একবার শর্ট ভাবে চেক দিই, যে x এর মান 2 তাই না, তাহলে 8, 56 থেকে 8 গেলে কত হয় বলো, 48, 48 কে 6 দিয়ে ভাগ দিলে 8 হয়, মানে 8 6 48, ঠিক আছে। তাহলে 8, এখন দেখো তো এই যে 8 বসাও, 8 16 24 32, তাই না, 32। আর তোমার হচ্ছে এখানে গেছে 56, 56 থেকে 32 গেলে কত হয়, এগুলো আমার মুখে করা উচিত, তাও দেখি গরমে হিসাব করলে ভুল আসতে পারে। আচ্ছা 24 আসছে, 24 কে তুমি যদি 6 দিয়ে ভাগ দাও 4 পাবা, তাই না, এই হচ্ছে 4। তোমাদের এটা কিন্তু বইয়ে আছে, তোমরা আমার সাথে সাথে বইয়ের ছকগুলো ফিল আপ করে ফেলো, তাহলে বেটার হবে। এটা কিন্তু বইয়ে আছে 8,4। আচ্ছা এখন হচ্ছে আমাদের 11 বসাতে বলতেছে, বসাও তুমি, 56 হবে, 11 বসালে কত হবে, 44। 11 4 11 44 না, 44, 56 আর 44 এর ব্যবধান কত, 12। 12 কে যদি 6 দিয়ে ভাগ দিই তাহলে হবে 2, 11, তাহলে বিন্দুটা 11,2 আসবে। তো এখন দেখো যে 1 নং সমীকরণ থেকে, যে 1 নং সমীকরণ থেকে আমরা কি বিন্দু পাচ্ছি, যে xy গুলো দেখো 2,8, তাহলে এই হচ্ছে 2 আর এই হচ্ছে 8, 5 6 তো বই লিখে দিচ্ছে। এরপর হবে কি 14,0, 14,0। আর তো লেখে নাই, তিনটাই আপনাকে আরেকটা নিজে থেকে লিখতে বলছে। আচ্ছা চেক করতেছি, আগে তিনটা দিয়ে দেখি। 2 নং সমীকরণ থেকে কি পাই দেখো তো, 2 8, এরপর এটা হচ্ছে 8,4, এরপর এটা হচ্ছে 11,2। আচ্ছা এখানে মনে হয় আরেকটা লিখতে বলতেছে, হ্যাঁ এখানে গ্যাপ আছে, আমি খেয়াল করি নাই, বললাম না গরমে খেয়াল করতেছি না। তো এখন এটার জন্য সরি। এখন তাহলে আমরা আরেকটা বিন্দু তাহলে বসাই, আমরা এখানে এটা বসে হচ্ছে ধরো কথার কথা এখানে আমি বসাচ্ছি 17, ঠিক আছে। আচ্ছা তো আমি x এর মান 17 চাচ্ছি, তাহলে y মান কত আসবে দেখো তো, 17 তো, তাহলে 17 দুগুণ কত হবে, 34 না, 17 দুগুণ হচ্ছে 34। তাহলে এখান থেকে 28 থেকে যদি 34 বিয়োগ যায়, -6 ডিভাইডেড বাই 3 যদি করি তাহলে -2 হবে। তাহলে আমাদের বিন্দুটা আসতেছে 17, -2, 17, -2। আমি 17টা এখানে বসাই দিই, কারণ x এর বিভিন্ন মান তো, কোনো সমস্যা নাই। তাহলে যদি এখানে বসাই তাহলে দেখো তো 4 × 17 এটা 68, তো 56 থেকে 68 বিয়োগ দিলে -12 ভাগ 6 দিলে হয়ে যাবে কত, -2, তাই তো। আচ্ছা তো এখন আমরা হচ্ছে এই বিন্দুগুলো যদি বসাই তাহলে 14 0, এরপরে হচ্ছে আমাদের কি লেখা যাবে, 17, -2। আচ্ছা নেক্সট হচ্ছে দ্বিতীয় সমীকরণ গুলা থেকে আমরা লিখতে পারি, আচ্ছা এটা হচ্ছে 17, -2, ঠিক আছে। এখন আমাদের নেক্সট কাজ কি, আমাদের নেক্সট কাজ হচ্ছে এই বিন্দুগুলোকে ছক কাগজে উপস্থাপন করে আমাদের চিত্র আঁকতে হবে, মানে সরলরেখা আঁকতে হবে। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের সেই ছক কাগজ, এই যে এই বিন্দুগুলো হচ্ছে আমাদের প্রথম সমীকরণের জন্য, আর এগুলো হচ্ছে দ্বিতীয় সমীকরণের জন্য, আর এইটা হচ্ছে প্রথম সমীকরণের জন্য, ঠিক আছে। তো আমরা এগুলো হচ্ছে এখন ছক কাগজে উপস্থাপন করব। তো আমরা চিন্তা করলাম যে এটা আমাদের মূল বিন্দু, ঠিক আছে, এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, এরকম দাগ টেনে পেন্সিলে দেখা দিতে হয়, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এই যে দাগ টানবা, ঠিক আছে, পেন্সিল দিয়ে, আমি আর দাগ টানতেছি না, এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে। আচ্ছা আর এইটা তাহলে আমাদের কি বলতো, মূল বিন্দু 0,0। আর আমরা এরকম ক্ষুদ্রতম প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য আবারও সেই এক একক করেই ধরলাম। আচ্ছা এখন দেখো আমরা প্রথম বিন্দু যদি বসাই 2,8, এই দেখো এই 1 2 আর 8 মানে কি, হলো 5 6 7 8, এই হচ্ছে 2,8। নেক্সট হচ্ছে 5,6, এই হলো 5 6 কোন দিকে, এই যে এটা। নেক্সট 14,0, 14 এই হলো 10, এই হলো হচ্ছে 15 এর 1 কম হলো 14, 14,0 মানে এখানে, বুঝে গেছে। আর এরপর হচ্ছে 17, -2, তো এই হলো 15 16 17, এই হলো -2। এই বিন্দু দেখো যোগ করে আমরা যে সরলরেখাটা পাবো এটা প্রথম সমীকরণের জন্য, প্রথম সমীকরণের জন্য। তাহলে দেখো এই যে এটা হচ্ছে সরলরেখাটা, এরকম তুমি বর্ধিত কোণ করে দিতে পারো, ঠিক আছে। আমার তো ঢেউ হয়ে গেছে, এক টান দিতে হবে, এরকম ভাবে কি বসায় বলো তো, তোমাদের আর কি ছক কাগজে স্কেল বসায়, এভাবে টান দিতে হবে, মিলাইতে হবে বিন্দুগুলা, এই বিন্দুর সাথে এই বিন্দু মিলানোর পর এভাবে দাগ দিতে হয়, ঠিক আছে। আচ্ছা এখন কি করতে হবে, এখন আমরা দ্বিতীয় সমীকরণটার জন্য যে বিন্দু পাচ্ছি সেগুলা বসাই। 2,8,
এ হলো 2, 8 কোনখানে এখানেই দেখো, এখানে 2,8 ওই একই বিন্দুটাই আসছে। আচ্ছা এরপরটা দেখো 8,4, 8,4 কোথায় বসাবো? দেখো এই যে 5 6 7 8 আর 4 মানে 1 2 3 4, এই যে এটা আমার তো ঢেউ হয়ে গেছিল, বাট এটা আসলে এই 8,4 একই বিন্দু পাচ্ছি, মানে ওই সরলরেখার উপরে অবস্থান করতেছে। আবার দেখো 11,2, দেখো 10, এই হচ্ছে 11, এই হচ্ছে 11,2। তোমরা যদি ভালোভাবে স্কেল দিয়ে ডাকটা না ওইভাবে তোমাদের যে বইয়ে আছে, দেন তুমি দেখবা 11,2 বিন্দুটা ওই ওই সরলরেখার উপরেই অবস্থান করতেছে। আর হচ্ছে 17,-2 হচ্ছে যেটা 17,-2। তাহলে কি পাচ্ছি দেখো তো, এই প্রথম বিন্দুগুলা যেই সরলরেখা রিপ্রেজেন্ট করতেছে, দ্বিতীয় বিন্দুগুলো একই সরলরেখা স্থাপন করতেছে, অর্থাৎ অর্থাৎ আমার দুইটা সরলরেখা একটা একটার উপর সমাপতিত হয়েছে। সমাপতিত হওয়া মানে কি বোঝায়? সমাপতিত হওয়া মানে বোঝায় হচ্ছে, সাপোজ এটা হচ্ছে তোমার একটা রেখা, ঠিক আছে, এখন আমি আরেকটা রেখা এখানেই আঁকছি, এটার উপরে আঁকছি, তো দেখলে মনে হবে একটা রেখাই, তো একটা রেখাই। তাহলে এখন আমাকে বলো এই দুইটা বিন্দু, এই দুইটা সরলরেখার তাহলে সাধারণ বিন্দু বিন্দু কোনটা? সাধারণ বিন্দু সবগুলা দেখো, এই সরলরেখার উপর যে বিন্দুই তুমি সিলেক্ট করবা, এই বিন্দু সিলেক্ট করো, এই বিন্দু, এই বিন্দু, ওই প্রত্যেকটা বিন্দু দুইটা সরলরেখার উপরে কি করতেছে বলতো? অবস্থান করতেছে। তো এই কারণে তুমি এক্স এর একটা মান পাচ্ছ না, ওয়াই এর একটা মান পাচ্ছ না, অর্থাৎ নির্দিষ্ট কোনো মান পাচ্ছ না। এখানে অসংখ্য তুমি এক্স এর মান পাবা, অসংখ্য ওয়াই এর মান পাবা। এক্স এর যে কোনো মানই নিতে পারো, ওয়াই এর যে কোনো মানই নিতে পারো। এই কারণে এই রাফি আর সোনিয়ার কিন্তু সমস্যার সমাধান হবে না, ঠিক আছে, কারণ ওদের যে বিন্দুগুলা, ওই বিন্দুগুলা দিয়ে যে রেখা আঁকা হবে, ওই রেখাগুলা একই সরল মানে সমাপতিত হচ্ছে, মানে দেখতে একই রেখা। বুঝা গেছে? আচ্ছা এখন হচ্ছে তোমাদের বই একটা একক কাজ আছে, এই একক কাজটা আমার বিশেষ তোমরা নিজেরাও পারবা, বাট আমি তোমাদেরকে এটা করে দিব। আর এটা ইম্পর্টেন্ট, করে দেওয়াটাও ইম্পর্টেন্ট, কারণ এখানে একটু আগে মাত্র আমরা কি করলাম বলতো, তোমাদের বইয়ের একটা সমস্যার সমাধান করলাম, আর রাফি আর কারটা জানি, যাই হোক, এই সমস্যার সমাধান করে দেখলাম যে ওদের যেই সমীকরণ দুটো আসতেছিল, ওই দুটো সমীকরণ আসলে যে সরলরেখা রিপ্রেজেন্ট করে, দুইটা দুইটা একটা একটার উপর সমাপতিত হচ্ছে। এর কারণে হচ্ছে কোনো নির্দিষ্ট সমাধান পাওয়া যাচ্ছে না। সমাধান আছে অনেক সমাধান, তাই না? অনেক সমাধান। এক্স এর যে ওই মান, মানে এক্স এর একটা মান যেটা এই সমীকরণ সিদ্ধ হয়, ওই সমীকরণ সিদ্ধ হয়। এক্স এর আরেকটা মান এই সমীকরণ আছে, ওই সমীকরণ সিদ্ধ হয়। ওয়াই ঠিক একইভাবে ওয়াই এরটাও, তাই না? নির্দিষ্ট কোনো সাধারণ বিন্দু নাই, মানে একটা সাধারণ বিন্দু নাই, অনেকগুলা সাধারণ বিন্দু, নির্দিষ্ট সাধারণ বিন্দু নাই। তো এই কারণে এখানে অসংখ্য সমাধান। আর এখন এটা দেখো, এখানে আমাদের কি আসবে, এটা তোমরা একটু যদি চালাক হও, একটু গেস করতে পারো কি টাইপের ইকুয়েশন আসবে, তাও ধরো আমরা আস্তে ধীরে করি। এখানে বলা হচ্ছে যে খুশি 30 টাকায় দুটি পোস্টার পেপার আর 3টি সাইন পেন ক্রয় করে, মানে টোটাল ও 2টা পোস্টার আর 3টা সাইন পেন কিনলো, ওর কাছ থেকে নিচ্ছে 30 টাকা। আর ডোলা ওই একই দোকান থেকে একই মূল্যের, মানে এখনো ওই পোস্টার আর সাইন পেনের দাম চেঞ্জ হয় নাই, বাট ও কিনছে 4টা পোস্টার আর 6টা সাইন পেন, আর ওর কাছ থেকে নিচ্ছে 50 টাকা। এখন হচ্ছে যে সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করো, এটা আই হোপ তোমরা পারবা। দেন লেখচিত্র থেকে সমীকরণ যদি সাধারণ বিন্দু পাওয়া যায় কিনা ব্যাখ্যা করো, এটাও তোমরা পারবা আই থিঙ্ক। এরপর হচ্ছে একটা পোস্টার একটা পেপারের সাইন, মানে ক্রয় মূল্য, যে সমাধান যদি পাওয়া যায়, মানে এক্স এর একটা মান আর ওয়াই এর একটা মান, একটা সাধারণ বিন্দু পাওয়া যায়, ওইটা কি বলতো? এই পোস্টার আর সাইনের ক্রয় মূল্য হয়ে যাবে। এই আর কি, যে তুমি এটা কি কি করতে হবে বলো তো, এই ক্রয় মূল্য সম্পর্কে তোমার একটা ব্যক্তিগত মতামত দিতে হবে। তো চলো আমরা শুরু যদি করি, তাহলে আমাদের সমীকরণ গঠন করা শুরু করি নাকি? আচ্ছা এটা কি পরের পেজে লিখে রাখছি না? আচ্ছা তো আমরা তাহলে এখন দেখো এটা সমীকরণ গঠন করাটা শুরু করি। সলিউশন। তো আমরা ধরি যে পোস্টার পেপার আর সাইন পেন, তো পোস্টার পেপারে একটি পোস্টার পেপার এর ক্রয় মূল্য হচ্ছে x টাকা, আর একটা সাইন পেনের ক্রয় মূল্য হচ্ছে y টাকা। x টাকা এবং একটি সাইন পেন ইকুয়াল টু হচ্ছে y টাকা, ঠিক আছে না? আচ্ছা এখন হচ্ছে আমরা খুশিটা নিয়ে একটু আলোচনা করি। খুশি হচ্ছে এরকম দুইটা পোস্টার পেপার কিনলো, পোস্টার পেপার একটা যেহেতু x টাকা, তাহলে দুটো হচ্ছে 2x, আর 3টা সাইন পেন কিনলো। সাইন পেপার যদি y হয় তাহলে 3টার দাম হচ্ছে 3y।
আর ওর কাছ থেকে দোকানদার 30 টাকা রেখে দিচ্ছে, এই দুইটা হচ্ছে 30 টাকা। এই হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। এটা আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ লিখতে পারি। আচ্ছা, এখন তাহলে আমরা ডলার ক্ষেত্রে যদি দেখি, ও হচ্ছে কি 4টা পোস্টার পেপার কিনছে, পোস্টার পেপার হচ্ছে x, তাহলে 4টার জন্য আমাদের কি আসবে বলতো 4x, আর হচ্ছে 6টা সাইন পেন কিনছে, সাইন পেন হচ্ছে আমাদের y, তাহলে 6টার জন্য আসবে 6y। তাহলে যোগ করে দিলে এটা ওর কাছ থেকে দোকানদার মনে হয় কত 50 টাকা নিচ্ছে, এই হলো 50। এই হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আচ্ছা 2 নং ঠিক আছে, বাট তোমাদের একটা আইডিয়া দিই। কি আইডিয়া? তোমাদের হচ্ছে কখনো যদি এটা দেখো কোনো কিছুতে ভাগ যায়, ছোট করে ফেলবা, যেমন এখানে দেখো 4 6 50, এটা 2 দিয়ে সবাই ভাগ যাবে। মানে এটা একটু একবার দেখে দিই, ধরো তোমার কাছে এটা একটা ইকুয়েশন আছে x + y = কথার কথা হচ্ছে 50 এমনি, ঠিক আছে। এখন আমি তোমাকে বললাম যে আচ্ছা আমি ডাবল করব, মানে বাম পাশে 2 দিয়ে গুণ করব, তাহলে কি ডান পাশে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে বাম পাশে 2 দিয়ে আমি যদি গুণ করি, তাহলে বাম পাশে যা করতে হয় ডান পাশে আমাকে তাই করতে হয়। তাহলে আমি এটাকে লিখতে পারি 2x + 2y = 100। বাট বিশ্বাস করো, এই যে মানে তোমরা তো জানোই এই যে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন একই সমীকরণ না, খালি 2 দিয়ে গুণ হয়েছে, তাই না? এই যে একটু আগে আমাদের যে একটা রেখা সমাপতিত হয়েছে, ওইখানে কিন্তু এই কাহিনীটা ঘটছিল। ওইখানে এগুলো এখন বলবো না, এগুলো এখন বলে তোমাদের ঝামেলা লাগবে। আপাতত খালি এটা দেখো। তো একটা সমীকরণে কোনো কিছু ধ্রুবক, এই যে 2 একটা ধ্রুবক না, গুণ করলে ডান বাম উভয় পক্ষে গুণ হয়। ঠিক একইভাবে কখনো তোমার কাছে যদি এইটা থাকে, তাহলে তুমি কি এই লাইন থেকে এই লাইন লিখতে পারো। কিভাবে লিখবা? 2 সবাইকে দিয়ে যদি ভাগ যায়, এই যে এখান থেকেও ভাগ যাবে, বাম পাশ থেকেও ভাগ যাবে, ডান পাশ থেকেও ভাগ যাবে। বাম পাশ থেকে দেখো প্রত্যেকটার থেকে 2 ভাগ যায় কিনা, দেখো এখান থেকে 2 ভাগ দিলে এটাকে x লেখা যাবে, এখানে 2 ভাগ দিলে y লেখা যাবে, ওইখান থেকে তাহলে 2 ভাগ দিয়ে কি লেখা যাবে 50 লেখা যাবে। এই কাহিনীটা আমরা এখানে করব। এখানে দেখো তো সবাই কি, দেখো তো এমন একটা সংখ্যা যেটা সবাই মানে মানে তুমি একটা ইয়া পাও কিনা, পূর্ণ সংখ্যা পাও কিনা, মানে ভগ্নাংশ না, এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে এরকমটা হইতে পারে। দেখো 3 দিয়ে 4 দিয়ে, তুমি 4 দিয়ে ভাগ দিলে এখানে x পাবা, বাট এখানে কি পাবা দেখো তো 6/4, এটা তো তোমার স্বাভাবিক সংখ্যা আসতেছে না, তাই না? স্বাভাবিক সংখ্যার মধ্যে আসতেছে না। আবার এখানে দেখো 50/4, এটাও তোমাদের কি আসবে ভগ্নাংশ আসবে, তো 4 দিয়ে তো ভাগ দিব না, বাট আমরা দেখতে পারি 2 দিয়ে সবাই ভাগ দিতে পারে। ভাগ গেলে তাহলে এটাকে কি লেখা যাবে দেখো তো, এই 2 দিয়ে যদি ভাগ যায় তাহলে 2x লেখা যাবে, এটা 3y লেখা যাবে, আর এটা 25 লেখা যাবে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। সবসময় এরকম চাইলে ছোট করে নিবা, বুঝতে পারছো? এটা তোমাদের জন্য অনেক বেনিফিট হবে, তোমাদের বিন্দু ধরতে সবকিছু হিসাব নিকাশ করতে সবসময় সুবিধা হবে, ঠিক আছে। কখনো যদি এরকম 2 দিয়ে 2 কেন, অনেক সময় 3 দিয়ে ভাগ যেতে পারে, সবার মধ্যে আর কি যে বাম ডান 3 দিয়ে গুণ আছে, যেটা ইচ্ছে সেটা দিয়ে তোমার ভাগ যেতে পারে। যদি যায় তাহলে এই কাজটা করে নিবা, ঠিক আছে। তো এখন আমরা আমাদের প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণ পেয়ে গেছি। তো প্রথম সমীকরণ থেকে আমরা এখন কি করব বলতো, এখান থেকে আমরা এই যে একটা টেবিল বা ছক বানাবো, ওইখান থেকে আমরা কিছু বিন্দু বের করব। দ্বিতীয়টার জন্য আমরা এরকম টেবিল বা ছক বানাই, এখান থেকেও কিছু বিন্দু বের করব। এরপর এই বিন্দুগুলো আমাদের ছক কাগজে উপস্থাপন করলে আমরা এটার জন্য একটা সরলরেখা, এটার জন্য একটা সরলরেখা পেতে পারি। তারপর আমরা এখান থেকে দেখবো যে কি কি সমাধান হইতে পারে। তো এখন দেখো, আমরা প্রথম সমীকরণের যে ছক কাগজ ছকটা নেব, এখান থেকে আমরা y কি লেখা যাবে, y কেন বের করতেছি বলতো? এটা লিখবা না, এটা তোমরা লিখো না, এটা আমি এমনি দেখাচ্ছি। ওই যে x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করি, এখান থেকে দেখো তো y কি লেখা যাবে, 3y মানে কি দেখো তো 30 - 2x, 30 - 2x। আবার দেখো তো, তোমার তো লাগবে শুধু y, তুমি তো লিখছো 3y, শুধু y মানে কি 3 ভাগ হবে, তাহলে এই হচ্ছে গিয়ে 3টা ভাগ হইলো। এটা হচ্ছে প্রথম সমীকরণ থেকে y লেখা যাবে। ঠিক একইভাবে দেখো তো দ্বিতীয় সমীকরণ থেকে y কি লেখা যাবে, 25 - 2x, 25 - 2x ডিভাইডেড বাই 3। তো আমরা দেখো এখন এখান থেকে ছক বের করে ছক কাগজ রেডি করি, চলো। আচ্ছা, তো দেখো আমাদের 1 নং হতে আমরা এই y = এটা পাচ্ছি, তো আমরা এখানে x এর মান বসাবো। এখন x এর কোন মানগুলো বসাবো, তো তোমাদের এখন একটা আইডিয়া দিই, x এর বিভিন্ন মানই তুমি বসাইতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কারণ ছক কাগজ যদি নিখুঁত হয় তাহলে তুমি অবশ্যই একই অ্যান্সার পাবা, বা এক একজন এক এক রকম মান বসালেও একই অ্যান্সারই পাবা, সমস্যা নাই, ছেদবিন্দুটা ওরকমই আসবে। এখন দেখো তো নরমালি তোমরা ট্রাই করবা কি, মানে y এর মানটা যেন স্বাভাবিক মান আসে, মানে দশমিক টশমিক ভগ্নাংশ এগুলাকে অ্যাভয়েড করার চেষ্টা করবা। তো এটার জন্য তুমি কি করতে পারো, তো দেখো নরমালি 30 - 2x, x এর মান কত লেখা যায়, x এর মান 1 2, ধরো তোমার কাছে 3 দিয়ে ভাগ যাচ্ছিল না, 3 দিয়ে ভাগ ছিল না, মানে 30 - 2x ছিল, তুমি x এর যে কোনো মান নাও, তুমি ভগ্নাংশ পাবা না, বা স্বাভাবিক সংখ্যাই তো পাইতা, তাই না? ধরো x এর মান 5 নিলা, তাহলে 5 দুগুণ 5 দুগুণ 10, তাহলে 30 - 10 10 20 হইলো। বাট এখন সমস্যা হচ্ছে কি, এখন ওই 23 দিয়ে ভাগ হবে,
এখন তুমি ভগ্নাংশ পাবা 20/3, এটা তো আর তুমি স্বাভাবিক সংখ্যা পাচ্ছ না, তাই না? তাহলে আমাদের সর্বোচ্চ সংখ্যক উপরে ট্রাই করতে হবে কি আনা, জানো? এমন একটা সংখ্যা যেটা 3 এর কি বলতো 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে পারে, 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে পারে। তো এই জন্য আমরা যেমন একটা আইডিয়া করতে পারি যে এখান থেকে তাহলে আমরা কি করতে পারি, দেখো তো তিন তিন দিয়ে ভাগ যাবে, তো তাহলে আমাদের রেজাল্টটা কেমন আসা যায়? যেমন দেখো আমি এক্স এর যদি 2 বসাই, 2 ধরলাম, আমি এখানে কত বসাইছি 2, দেখো তো 2 দুগুণ হয় কত বলো তো 4, 2 দুগুণ কত হয় 4, দেখো তো 30 থেকে 4 গেলে কত হয়, 30 থেকে 4 গেলে 26, 26 3 দিয়ে ভাগ যায় না। তুমি এই বিন্দু নিতে পারো যে 2,26/3, এটা একটা বিন্দু, ঠিক আছে, বাট ওই যে আমাদের ওয়াই মানটা তো স্বাভাবিক না, তো এইগুলা তুমি স্বাভাবিক আনার চেষ্টা করবা। তো এখন দেখো তো তুমি 3 বসে দেখো তো একবার, 3 দুগুণ কত হবে বলো তো 6 হয়, 3 দুগুণ কত হয় 6, দেখো তো 30 থেকে 6 গেলে কত হবে 24, 24 কি 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। তাহলে এখন এটাই বসাবা, বুঝতে পারছো? তাহলে এক্স এর মান তুমি 3 বসাতে পারো। আর এখন দেখো সবগুলা 3 দিয়ে ভাগ না, তোমার এখান থেকে তুমি তুমি এভাবে চেক করে করে আগাবা। এখন নেক্সট 4 দিলে কি হতে পারে, 5 দিলে কি হতে পারে, যখনই স্বাভাবিক মান পাবো ওইটাকে সিলেক্ট করবা। 4 5 এ আসবে না, এরপর তোমার 6 এ আসবে। আমি কেন বলতেছি 6, কারণ তোমার এই যে দেখো তুমি 3 এর জন্য তো তুমি স্বাভাবিক সংখ্যা পেয়ে গেছো, আর 3 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ না, কারণ 3 ব্যবধান করে যে সংখ্যাগুলো নিবা ওইটা দ্বারাই নিঃশেষে বিভাজ্য হবে। এখন দেখো 3 এর ব্যবধান কত 6, তোমার এটা যদি না বুঝো যে কত ব্যবধান করে নিবা, তোমার নিতে হবে না, তোমার বুঝতে হবে না, তুমি খালি মান বসাবা। আচ্ছা এখন 4 বসে দেখো, 4 দিয়ে তুমি স্বাভাবিক সংখ্যা পাও কিনা, তাহলে 4 নিবা না হলে নিবা না। এরপর 5 বসে দেখো, 5 দিয়ে পাইলে নিবা না হলে নিবা না। এরপর 6 বসে দেখবা, দেখো 6 বসে দেখো কি আসে, 6 দুগুণ কত হয় বলো তো 12, 30 থেকে 12 গেলে কত হয় 18, 18 যদি 3 দিয়ে যদি ভাগ যায় তাহলে কত আসবে বলো তো 6 আসবে। তাহলে এই হচ্ছে 6 এর জন্য যায়। আর উপরে কত আসছিল, x এর মান 3, তাই না? 3 দুগুণ 6, 8 আসছিল, তাই না? দেখি তো এটা আবার 6 দুগুণ 12 ঠিক লিখছি কিনা। ঠিক আছে 6 আসছে। এরপর তুমি যদি 9 নাও তাহলে দেখো তো 9 দুগুণ 18, তাহলে 30 মাইনাস 18 মানে 12 আসবে, ডিভাইডেড বাই 3 যদি করা হয় তাহলে তুমি পাবো হচ্ছে 4। এই হচ্ছে আমাদের বিন্দুগুলো, ঠিক আছে? 3,8, 6,6, 9,4, এই কনসেপ্টটা তুমি এখানেও খাটাও। উপরে দেখো তুমি এখন দেখো ওইখানে 3 বসেছিলে, এখানে দেখো তো 1 বসে দেখো তো কত আসছে, আগে 1 বসে দেখো 2, 25 থেকে 2 গেলে কত হবে 23, 23 কি 3 দিয়ে ভাগ যায়? যায় না। তোমার 3 দিয়ে ভাগ যায় 25 এর আশেপাশে একটা নাম্বার তুমি চিন্তা করতে পারো। আচ্ছা 2 বসা দেখো, এক্স এর মান 1 তো বসলে 2 বসে দেখো, 2 দুগুণ 4, 25 থেকে 4 গেলে কত হয় 21, 21 3 দিয়ে যদি ভাগ যায় 7, তার মানে এটা যায়। তো এখানে এক্স এর মান 2 বসে দেবো, এটা বসলে আমরা কত পাবো 7। তো এরপর তুমি 3 বসায় চেক করবা, 4 বসায় চেক করবা, যেখানে পাবো ওইটা নিবা। বাট আমি তো বললাম যেহেতু 3 দিয়ে ভাগ যাচ্ছে, তুমি 3 ব্যবধান করে নাম্বার নিলে ওইটা দিয়ে ভাগ যাবে। যেমন 2 এর জায়গায় এখন তুমি 5 চিন্তা করো, দেখো তো 5 দেখো 5 দুগুণ 10 হয়, 25 থেকে যদি 10 যায়, 25 থেকে 10 গেলে হবে হচ্ছে 15, 15 3 দিয়ে কি ভাগ যায়? হ্যাঁ যায়, 15 3 দিয়ে ভাগ যাবে, 3 5 15। আচ্ছা নেক্সট দেখো, এখন তুমি যদি 8 নাও, 8 দুগুণ 16, তাই না? 25 থেকে 16 গেলে কত হবে 9, 9 3 দিয়ে ভাগ গেলে অবশ্যই 3 দিয়ে যাবে। তাহলে আমাদের বিন্দুগুলো এখানে কি কি আসতেছে বলতো 2,7, 2,7, 5,5, এরপরটা আসতেছে 8,3। তো এখন আমরা কি করবো, ছক কাগজে এই যে এই বিন্দুগুলা ক্ষুদ্রতম এক বাহুকে আমরা কি ধরবো বলতো এক একক ধরবো, ক্ষুদ্রতম এক বাহুকে এক একক ধরে এই যে এই বিন্দুগুলা এই যে, তাহলে আমরা লিখতে পারি যে 1 নং সমীকরণের জন্য বিন্দুগুলি আমরা কি কি লিখতে পারি বলতো 3,8, 6,6, এরপরটা হচ্ছে 9,4। আর এরপর আমরা লিখতে পারি যে 2 নং সমীকরণের জন্য বিন্দুগুলি আমাদের বিন্দুগুলা কি কি আসতেছে দেখো তো 2,7, এরপরটা আসতেছে 5,5, এরপরটা আসতেছে 8,3। এখন আমরা কি করব বলতো, এখন আমরা এটা করব যে ছক কাগজের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য
সমান সমান 1 একক ধরে বিন্দুগুলি স্থাপন করি। বিন্দুগুলি কি করি? স্থাপন করি। ঠিক আছে, এই স্থাপন করি, তাহলে হচ্ছে আমরা এখন এই ছক্রাগুলো এই সরলরেখাগুলো পেয়ে যাব। আচ্ছা, তো এখন আমরা যে বিন্দুগুলো পাচ্ছি, প্রথম রেখা, দ্বিতীয় রেখা, এগুলো একটু ছক্রাকারে উপস্থাপন করি। তো আমরা এই যে এইখানে এবার এখানে ধরলাম এটা মূল বিন্দু। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এক্স অক্ষ। তো পুরোটা আমি আর টান দিয়ে দেখাচ্ছি না, এই হচ্ছে আমাদের এক্স অক্ষ। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। হ্যাঁ, ঠিক আছে। তো এখন হচ্ছে দেখো আমরা 3,8 বিন্দুটা কোথায় হইতে পারে। তো দেখো যে 1 2 3 আর 8 হচ্ছে কোন দিকে? এই হলো 5 6 7 8, এই হচ্ছে আমাদের 3,8। নেক্সট হচ্ছে 6,6, তো এই হচ্ছে 5, এই হলো 6, এই 5 আর 6, এই হচ্ছে আমাদের 6,6। নেক্সট হচ্ছে 9,4, এই হচ্ছে 9 আর 4 মানে হচ্ছে যে এটা 9,4। ঠিক আছে, এই তিনটা বিন্দুকে আমরা এখন কি করব? জাস্ট আস্তে করে কানেক্ট করে দেব, তাই না? তাহলেই হইছে। আচ্ছা, এরপর তুমি সরলরেখাকে অনেক ইচ্ছা বর্ধিত করতে পারো। আগের দুইটা ছক বা চিত্র মনে হয় আমি তোমাদের তীর চিহ্ন দিয়ে দিই, মানে এটাকে আরো তুমি লেন্থি করতে পারো। এরকম এটাকে আরো যে ঠিক একইভাবে এভাবে বর্ধিত করতেই পারো। এখান থেকেও বর্ধিত করতে পারো। এই কারণে আমরা নর্মালি এখানে তীর চিহ্ন দিয়ে বুঝাই দিই যে এটা আরো কন্টিনিউ ভাবে চলতেছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বিন্দুগুলাও দেখাই দিতে হয়। বিন্দুগুলাও দেখাই দেওয়া আসলে নিয়ম, যে এটা হচ্ছে 3,8, এটা হচ্ছে 6,6, আর এটা হচ্ছে 9,4। এই হচ্ছে আসলে পারফেক্টলি একটা চিত্রকে উপস্থাপন করা। তোমার তীর চিহ্ন দিতে হবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ দাগ দিতে হবে, আর বিন্দুগুলা দেখাই দিতে হবে, না তো টিচার বুঝবে না। এরপর হচ্ছে 2,7 আমরা যদি বসাই, তাই দেখো এই 2,7 মানে কোন দিকে? দেখো তো হচ্ছে 5 6 7। এই যে এই কারণে আমি লিখি না, এই কারণে আমি লিখতেছি না, কারণ দেখো এখন আমার 2,7 এই যে আমি যেখানে লিখছি ওটার মধ্যে চলে আসছে। তাহলে আমি লেখাগুলা নিচে লিখবো না, উপর দিয়ে লিখি, বুঝছো? এই কারণে আমার এগুলা লিখতে খুবই বিরক্ত লাগে। আচ্ছা, তাহলে আমরা এখানে কত লিখবো? 3,8, এরপর হচ্ছে 6,6, এরপর হচ্ছে 9,4। আচ্ছা, এরপর হচ্ছে 2,7 বিন্দু, তাহলে 2 আর 7 হচ্ছে যেটা। আচ্ছা, 2,7, এরপর হচ্ছে 5,5, এই হলো 5, এই হচ্ছে 5। আর নেক্সট হচ্ছে 8,3, 5 6 7 8 1 2 3। তাই দেখো এদেরকে আমি যদি কানেক্ট করি, এই যে এরকম সরলরেখা পাবো। আচ্ছা, এখন আমাকে বলো, এইটা আর এটা আমার তো চিত্রটা ভালো হয় নাই। তোমরা যখন পেন্সিল দিয়ে হাতে ভালোভাবে করবা, তখন দেখতে পাবা এই দুইটা সরলরেখা প্যারালাল, সমান্তরাল আসছে। এই দুইটা সরলরেখা কি আসছে? সমান্তরাল। তো এটা এইদিকে সমানে যাচ্ছে, এটা এইদিকে সমানে যাচ্ছে, এরা কোথাও ছেদ করবে না। আচ্ছা, আমাদের যেহেতু ক নাম্বার প্রশ্ন কি ছিল? আমাদের ক নাম্বার প্রশ্ন শুধুমাত্র ছিল যে এদের সমীকরণ গঠন করা, সমীকরণ থেকে লেখচিত্র অঙ্কন। তো আমাদের ক নাম্বার প্রশ্নটা শেষ। এখন খ নাম্বার প্রশ্ন থেকে আমাদের কি খ নাম্বার প্রশ্নটা কি ছিল? আচ্ছা, মুছে ফেলছি কিছুটা। আচ্ছা, খ নাম্বার প্রশ্নটা আমাদের কি ছিল বলতো? খ নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছিল এদের কোনো সমাধান পাওয়া যায় কিনা। যেহেতু এই দুটো আমাদের সমান্তরাল আসছে, এরা কোথাও কি করতেছে না বলতো? ছেদ করতেছে না। এর আগের যেটা বইয়ের সমস্যা ছিল, ওইটা একটা রেখা একটা রেখার উপর পড়ে গেছিল দেখে কি, মানে অসংখ্য বিন্দুগুলা এই দুইটা সমীকরণকে সিদ্ধ করতেছিল। এই জন্য অসংখ্য সমাধান ছিল। বাট এখানে দেখো তো, তুমি কোনটাকে সমাধান বলবা? এই বিন্দুটা শুধুমাত্র তো এই অক্ষের উপর অবস্থান করতে, এই রেখার উপর অবস্থান করতেছে, এই রেখায় তো নাই, তাহলে ওইটা সমাধান না। এরকম প্যারালাল হয়ে গেলে আসলে কোনো সমাধান নাই। তো এক্স এরও কোনো সমাধান নাই, ওয়াই এরও কোনো সমাধান নাই। বিবৃতিটা ব্যাখ্যাটা কি হবে? যে আমার দুইটা রেখা সমীকরণ থেকে, মানে সমীকরণ থেকে আমরা যে লেখচিত্র পাচ্ছি বা সরলরেখা পাচ্ছি, ওই দুইটা সরলরেখা সমান্তরাল হওয়াতে এক্স এর কোনো নির্দিষ্ট মান আর ওয়াই এর কোনো, মানে এক্স আর ওয়াই এর কোনো মান নেই। একটা তো নাই, অসংখ্যটাও নাই, কোনো মান নাই। এক্স এর এমন কোনো মান নাই যেটা দুইটা সরলরেখাতে অবস্থান করবে, বা ওয়াই এর এমন কোনো মান নাই যেটা দুইটা সরলরেখাতে অবস্থান করতেছে। মানে বিন্দু, মানে কোনো এমন কোনো বিন্দু নেই যেটা দুইটা সমীকরণেই অবস্থান করতেছে। আর গ নম্বর ছিল হচ্ছে কি, তাহলে ক্রয় মূল্য বের করতে হবে। যেহেতু এক্স এর কোনো মান পাওয়া যাচ্ছে না, ওয়াই এর কোনো মান নেই, তাহলে ক্রয় মূল্য বের করা সম্ভব না। এটা আসলে এদের কোনো সমাধান নাই। বুঝতে পারছো? তার মানে আমরা এরকম 3 ক্যাটাগরি জিনিস দেখতেছি। দেখো, তোমাদের হয় অ্যান্সার বের হবে, মানে আমাদের এই প্রশ্ন শেষ। আমি এটা একটু মুছে দিই, মুছে একটু খালি জানি।
আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই 3 ক্যাটাগরি জিনিসপত্র বের হয়। কিরকম? যে হয় তোমাদের নির্দিষ্ট সমাধান আসবে, মানে এমন একটা বিন্দু আসবে যেটা দুইটা সমীকরণের সমাধান হয়, ওইটা আমাদের ছেদবিন্দু, ওইটা আমাদের সাধারণ বিন্দু, ওইটা আমাদের অ্যান্সার, এক্স এর মান ওয়াই এর মান। এমন আসতে পারে অসংখ্য সমাধান আসছে, অর্থাৎ দুইটা রেখা একই রেখা রিপ্রেজেন্ট করতেছে, একটা একটার উপর সমাপতিত হচ্ছে, তখন অসংখ্য সমাধান আসছে। হয় তোমার কাছে অসংখ্য সমাধান হবে, হয় নির্দিষ্ট নির্দিষ্ট সমাধান হবে, বাট বাস্তব সমস্যার সমাধান করতে গেলে আমাদের ওই একটাই লাগবে, ছেদবিন্দু। আর এমন হতে পারে যে কোনো সমাধান নাই। কখন হবে এরকম? যখন দুইটা রেখা প্যারালাল হয়ে যাবে। ঠিক আছে, দুইটা রেখা প্যারালাল হয়ে যাবে। প্যারালাল হয়ে গেলে আসলে জীবনে কখনো কি হয় না, সমাধান হয় না। দেখো আমি তোমাদের একটু আরেকটু বলি। ধরো হচ্ছে এইটা একটা রেখা আর এটা একটা রেখা। এখন দেখো এই দুইটা রেখা, এদের কোনো সাধারণ বিন্দু হবে? হ্যাঁ হবে, কারণ এই যে এই রেখাটাকে তুমি যদি বর্ধিত করো, এই রেখাটাকে এখানে তো তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, তাই না? তীর চিহ্নকে উঠায় তুমি যদি এখানে বর্ধিত করো, এই যে একটা কি আছে বলতো, সাধারণ বিন্দু আছে। এই রেখা দুটা সমান্তরাল ছিল না, দুইটা রেখা যদি সমান্তরাল না হয় তাহলে অবশ্যই তাদের ছেদবিন্দু আছে। ঠিক আছে, এখন ধরো আমি একটা রেখা এভাবে দিচ্ছি আর একটা রেখা একটু বাঁকাই দিচ্ছি, বলতো এটা কি সমান্তরাল না? যেহেতু সমান্তরাল না, এদের একটা সাধারণ বিন্দু আছে, কারণ এই যে বর্ধিতকরণ করবা, এটাকে বর্ধিত করবা, এই যে একটা সাধারণ বিন্দু বা ছেদবিন্দু পেয়ে যাবা। বাট যদি সমান্তরাল হয়ে যায়, ধরো একটা রেখা এরকম আর একটা রেখা এরকম, তাহলে তুমি সারা জীবন বর্ধিত করো, সারা জীবন ধরে বর্ধিত করবা, কোথাও এরা ছেদ করবে না, তাহলে এদের কোনো সমাধান নাই। বুঝতে পারছো?